ওকে, ঠিক আছে, আপনারা এক এক করে প্রবলেমস বলা শুরু করতে পারেন। আর কোনো প্রবলেম নাই? সবাই আসছেন অন্যদের কি প্রবলেম দেখতে? আচ্ছা, প্রথম দিক লাগবে না, কোনো এক জায়গা থেকে তাহলে কারো কোনো প্রবলেম থাকলে বলেন। একজন কোয়েশ্চেন করেছে, ইজ ইট ট্রু অর নট দ্যাট অ্যাবসলিউট values must be taken when computing Jacobians? Why? What would a negative Jacobian mean? জ্যাকবিয়ান, শুধু জ্যাকবিয়ান বলে সাধারণত একটা মেট্রিক্স বোঝায়, হ্যাঁ? তো দ্য মেট্রিক্স ধরেন 2/2 যদি হয়, এক্স ওয়াই ইন টার্মস অফ ইউভি পার্শিয়াল ডেরিভেটিভস। আর আমরা যখন ইন্টিগ্রালের ভেতরে যখন আমরা ভ্যারিয়েবল ট্রান্সফর্ম করি, তখন আমরা জ্যাকবিয়ান শুধু নেই যে তা না, টেকনিক্যালি স্পিকিং ওখানে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ দ্য জ্যাকবিয়ান ম্যাট্রিক্স, এবং সেই ডিটারমিনেন্টটা অ্যাবসলিউট ভ্যালু আমরা নিই। তার কারণ হয়েছে ওখানে আমার যাকে দরকার, আমরা এটা ক্লাসে আলোচনা করছি, তো কোয়েশ্চেনটা এমন ভাবে কাইন্ড অফ পোজ করা হয়েছে অ্যাজ ইফ আমরা এটা আলোচনা করি না। সো বেসিক্যালি আমরা যেটা করি যে এরিয়া ইন টার্মস অফ এক্স ওয়াই, মানে এক্স ওয়াই ভ্যারিয়েবলের জন্য আমাদের সেই ডিফারেন্সিয়াল এরিয়া এলিমেন্ট যেটা এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, তার এরিয়া ডিভাইডেড বাই ইউভি, এই রেশিওটা হচ্ছে এই লোকটা। সো যেহেতু এটা দুইটা এরিয়া রেশিও, সেহেতু এটা নেগেটিভ হইতে পারে না, সো আমাদের এখানে পজিটিভ কোয়ান্টিটিটা দরকার। সো ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা এই জন্য ডিটারমিনেন্টটা অ্যাবসলিউট ভ্যালু করব। যেমন এই এক্সাম্পলটাতে, যেহেতু আর কেউ কোনো প্রশ্ন করতেছে না, আগের কথাটাকে এক্সপ্লেন করতেছে, এই এক্সাম্পলটাতে দেখেন যখন তারা নিজেদের সুবিধা মতো একটা কোঅর্ডিনেট, সরি, একটু রিপিট করুন প্লিজ। কেউ কি কিছু বললেন? আচ্ছা, সম্ভবত মাইকটা। না না স্যার, মানে একটা কোয়েশ্চেন ছিল বাট হ্যাঁ, প্রবলেম রিলেটেড না, কোয়েশ্চেন রিলেটেড। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই কথাটা যেহেতু শুরু করে ফেলছি একটু শেষ করি, তারপর বলেন। প্লিজ। তো এই যে এই প্রবলেমটাতে দেখেন তারা তাদের নিজেদের সুবিধা মতো একটা কোঅর্ডিনেট সিস্টেম বানিয়ে নিয়েছে অঙ্কটাকে সহজ করার জন্য। দেন তারা জ্যাকবিয়ান ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করছে। সো জ্যাকবিয়ান, এখানে জ্যাকবিয়ান টার্মটা একটু মিসলিডিং, কোনো কোনো জায়গায় জ্যাকবিয়ান বলতে শুধু ম্যাট্রিক্সটাকে বোঝায়, কিন্তু এখানে দেখেন জ্যাকবিয়ান বলতে ডিটারমিনেন্টটাকে বোঝাচ্ছে। তো
আমি এমন ভাবে টার্মিনোলজি ইউজ করতেছি আমার কথা যাতে কোনো কনফিউশন না থাকে। সো দিস ইজ দ্য ডিটারমিনেন্ট অফ দ্য জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, এবং সেটাকে তারা এই সিম্বল দিয়ে এক্সপ্রেস করতেছে। সেটা এরকম একটা কিছু আসছে, বাট যখন ইন্টিগ্রালের ভিতরে আমরা ইউজ করতেছি তার অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কাজ করতেছি, বিকজ ওই যে বললাম এটা একটা রেশিও অফ এরিয়া, এলিমেন্টারি এরিয়াজ অ্যাকচুয়ালি। ওকে, কোয়েশ্চেন নিয়ে কিছু জানতে যিনি চাচ্ছেন বলেন, যদি বলার মতো হয় বলবো। স্যার আমি ওই যে বিগত বছর কোয়েশ্চেনে দেখলাম যে 2024-এর আগে আমরা নর্মালি ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশন আলাদা সেপারেট করা ছিল না, মানে যে কোনো 5টা কোয়েশ্চেন দিতে বলতো। এখন কি মানে ওই সেপারেশন থাকবে যে দুইটা সেকশন থেকে আলাদা আলাদা দুইটা করে, টোটাল 5টা? আপনাদের সিলেবাস কি বলে? আপনাদের ইয়ারের সিলেবাসে কি লেখা আছে সেটাই ফলো হবে। মডারেশন কমিটি ওইভাবেই প্রশ্ন সেট করবে। ইয়ার বাই ইয়ার সিলেবাসে স্লাইট চেঞ্জ হইতে পারে অনেক সময় পারে। আপনাদের ইয়ারে কি হয়েছে একটু দেখেন সিলেবাস। আমি একটু দেখার চেষ্টা করি। আপনারা কি কিছু স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন স্যার কি এখন দেখতে দেখা পাচ্ছেন? যাচ্ছে না। হ্যাঁ, আপনাদের বারের সিলেবাসে ওই দুইটা পার্ট করা। ওই কোন একটা ইয়ার থেকে এই চেঞ্জটা হয়েছে। সো এখনো এটাই বহাল। ডিফারেন্সিয়াল থেকে 4 সেট, ইন্টিগ্রাল থেকে 4 সেট কোশ্চেন হবে, অ্যাটলিস্ট 2 ফ্রম ইচ পার্ট। তার মানে আপনার কম্বিনেশন হবে হচ্ছে হয় 3-2 অথবা 2-3। স্যার স্টকস থিওরেম, গ্রিনস থিওরেম, স্যার ওখানে কিছু প্রুফস আছে, থিওরি গুলোর প্রুফ, স্যার প্রুফস গুলো কি মানে পড়া বা নাকি এটা জাস্ট অ্যাপ্লাই করা, ম্যাথ করাটা, এটা জানা ছিল আহ, স্যার। আপনি কি একটা ক্লাসও করেছেন আমার? ইয়েস স্যার। আমি কিন্তু ক্লাসে, মাল্টিপল ক্লাসে এটা বারবার বলছি যে প্রুফ টেকনিক্যালি আপনাদের সিলেবাসে বিলং করে। এখন আমরা দুইজন এক্সামিনার প্রশ্ন করবো, আমি শুধু আমারটা বলতে পারি। আমারটা হচ্ছে আমি ম্যাথস মেজর যারা না তাদেরকে প্রুফ দিতে পছন্দ করি না, কারণ তারা শুধু অ্যাপ্লাই করবে, so তাদেরকে আমি শুধু প্রবলেম দিই। কিন্তু এটা শুধু আমি আমার কথা বলতেছি। আর হতে পারে যে আমার থেকে 3 সেট প্রশ্ন আসলো, অন্য এক্সামিনার থেকে 5 সেট প্রশ্ন আসলো, যার কারণে আমি বারংবার আপনাদেরকে বলছি যে কেমিস্ট্রি ডিপার্ট, আপনারা কি কেমিস্ট্রি না ফিজিক্স? ফিজিক্স। তো আমি আপনাদেরকে বলছি যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যিনি পড়াচ্ছেন তার লেকচার নোট, অর্থাৎ কেমিস্ট্রির কোনো ফ্রেন্ডের কাছ থেকে ক্লাস নোট কালেক্ট করে পড়তে। ওই ক্লাস নোটটা দেখলে বুঝে যাবেন যে ওই টিচার কি করে। আমি ক্লাসে প্রুফ দেখাই, এই জন্য স্টুডেন্ট অনেক সময় কনফিউজ হয়। তো আমি এটা ক্লিয়ারলি এই জন্য বারবার মেনশন করি যে প্রুফ দেখাচ্ছি বোঝানোর জন্য, কিন্তু পরীক্ষায় শুধু প্রবলেম দিব আমি আপনাদের। বাকিটা ওই থ্যাংক ইউ, এক্সামিনারের থেকে কি আসবে আই ডোন্ট নো। থ্যাংক ইউ স্যার। স্যার আসলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের নোটে মোস্ট অফ দ্য কেসেস প্রুফ আর ম্যাথস দুইটাই আর কি করিয়েছে, এই আচ্ছা, জন্য আর তাহলে কি একটা কনফিউশন ছিল। তাহলে কিছু প্রুফ দিতে পারে। সাধারণ, দেখেন এটার কোনো লিখিত নিয়ম নাই যে কার থেকে কত সেট যাবে, হ্যাঁ। কিন্তু সাধারণত যেহেতু দুইজন টিচার দুই ডিপার্টমেন্টে পড়িয়েছে, রাফলি চেষ্টা করা হয় 50-50 রাখতে, মানে 4 সেট আমার 4 সেট ওনার। যদি সেরকম হয় তাহলে ওনার থেকে আসা 4 সেটের মধ্যে আপনাকে আমার 4 সেট গুলো যদি আপনাদের সাথে বেশি পরিচিত মনে হয় এবং সেই 4 সেট যদি অ্যান্সার করেন, তারপর আপনাকে আর মাত্র একটা সেট অ্যান্সার বাকি করা। সো অন্য 4 সেটের সবকিছুই তো আর মানে আপনার রেঞ্জের বাইরে হবে না। দুই একটা সেটে 1-2টা কুইজ যদি আসে, তাও বাকিটা তো অ্যান্সার করতে পারবেন hopefully। আর যদি মনে করেন যে সময় আছে, একটু হালকা দেখে গেলেন প্রুফ গুলা। এই ক্যালকুলাসের বেশিরভাগ, মানে 1-2টা বাদে বেশিরভাগ প্রুফ আসলে একটু ম্যাথ টাইপ নেচারেরই। সো হোপফুলি আপনাদের পারার কথা, বেশি দুশ্চিন্তা করার কারণ আশা করি নাই। স্যার আপনাদের মানে যে কোনো 3 বা 5 সেট আসতে পারে, কিন্তু স্যার ওইটা কি আলাদাভাবে যে ডিফারেন্সিয়েশন থেকে 3টা সেট বা ইয়ে থেকে নাকি এগুলা র্যান্ডমলি আর কি? আসলে এরকম কোন নিয়ম এক্সিস্টই করে না। এমনও হইতে পারে আমার থেকে কিচ্ছু না দিয়ে শুধু অন্য এক্সামিনের প্রশ্ন দিয়ে দিল মডারেশন কমিটি।
মানে মডারেশন করার মূল নীতিগুলো বলতেছি। এমনকি এটা হতে পারে আমাদের দুইজনের 8-8-16 সেট থেকে কিছুই না দিয়ে মডারেশন কমিটি নিজেরা প্রশ্ন বানায় একটা ক্যালকুলাস প্রশ্ন দিলে এটাও তারা করতে পারে। এখানে কোনো অ্যাবসলিউট নিয়ম লেখা নেই, আমি শুধু বলতে পারি যেটা যেটা কমনলি করা হয়। হ্যাঁ, এবং যেটা কমনলি করা হয় মাইনর মেজরের ক্ষেত্রে সাধারণত ফার্স্ট এক্সামিনারে 5 সেট রাখা হয়, আর মাইনরের ক্ষেত্রে হচ্ছে 50-50, কারণ একজনের 5 নিলে অন্য ডিপার্টমেন্ট তখন হচ্ছে বঞ্চিত হয়ে যায়। তো বা চান্স হয়ে যায় না, হইতে পারে, যার কারণে হচ্ছে মাইনরে সাধারণত চেষ্টা করা হয় 50-50 করা, বাট কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে কি করা হবে। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনাদের প্রবলেমস সব। হ্যাঁ, চ্যাট হ্যাঁ হ্যাঁ বলেন। বক্সে চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, ওটাকে ও একটু ও দেখা ও দেওয়া যাবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রেজেন্টেশন দিচ্ছি। আচ্ছা দেখেন, এখানে একজন একটা প্রবলেম দিয়েছে, মেবি কোনো একটা ইয়ারের পরীক্ষার প্রশ্ন থেকেই হয়তো ক্রপ করা। সেটা হচ্ছে ইউজ দ্য মেথড অফ ল্যাগ্রেঞ্জ, use the method of Lagrange multipliers to find the points on the surface echo that are closest to the origin. আচ্ছা, সারফেস হচ্ছে xy minus z square equals to 0। ধরেন এটা এরকম কোন একটা সারফেস। সো অরিজিন থেকে শর্টেস্ট যে ডিস্টেন্সটা সেটা হয়তো এমন কোন একটা পয়েন্ট। এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি হইতে পারে? আহ যে কোনো এক্স ওয়াই জেড ওর পক্ষে হওয়া পসিবল। 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে তার 3টা কোঅর্ডিনেট থাকে, কিন্তু এই 3টা র্যান্ডম হতে পারে না। এক্স আর ওয়াই যদি পিক করেন তাহলে জেড এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করে, কারণ পয়েন্টটাকে এই সারফেসের উপর হইতে হবে। সো এই পয়েন্টটাকে আমি ধরে ফেলতে পারি এক্স কমা ওয়াই কমা প্লাস মাইনাস একটা ব্যাপার আসে। ধরা যাক আমি প্লাসটা নিলাম, হ্যাঁ, মানে জেড এর উপর যেহেতু স্কোয়ার আছে, তার মানে জেড এক্সিস মানে জেড ডিরেকশনে, পজিটিভ জেড আর নেগেটিভ জেড ডিরেকশনে আমার সারফেসটা সিমেট্রিক। ইন আদার ওয়ার্ডস এক্স ওয়াই প্লেনকে যদি একটা মিরর চিন্তা করেন, তাহলে এইখানে একটা এক্সাক্ট মিরর অপোজিট এক্সিস্ট করবে। উপরের সারফেসের উপর পয়েন্টগুলো যদি এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, নিচের সারফেসটার উপর পয়েন্টগুলো এই ইকুয়েশনকে স্যাটিসফাই করতে বাধ্য, কারণ উপরের সারফেস আর নিচের সারফেসের ইকুয়েশনের মধ্যে একমাত্র ডিফারেন্স হচ্ছে জেড এর জায়গায় মাইনাস জেড, পয়েন্টগুলোর কোঅর্ডিনেট এক্স আর ওয়াই সেম। আর জেড এর জায়গায় মাইনাস জেড বসালে জেড স্কোয়ারটা আনচেঞ্জ থেকে যাবে। তবে ম্যাটার অফ ফরচুন হচ্ছে উপরে আর নিচে যেহেতু সিমেট্রিক সিচুয়েশন, তার মানে ডিস্টেন্স দুইটাও সেম হবে, তার মানে যে কোনো একটা সাইড ধরে করলেই হবে। মাথায় সমস্যা না থাকলে আমরা সাধারণত উপরে পজিটিভটা ধরে কাজ করতে আগ্রহী হই। কারো কারো নেগেটিভ মাইন্ডের মানুষ থাকতে পারে যাদের নেগেটিভটা পছন্দ বেশি। তো আমি পজিটিভটা ধরে করি। সো এক্স ওয়াই মাইনাস ওয়ান, এইটা হচ্ছে ওর উপর আমার একটা কোঅর্ডিনেট। সো ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা যদি আমি ধরি ডি, তাহলে ডি স্কোয়ার কত আসতেছে? ডি স্কোয়ার আসতেছে হচ্ছে রুট ওভার, সরি রুট ওভার তো থাকবে না, ডি স্কোয়ার লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাসটা ম্যাটার আর এমনিও করতেছে না, প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়ান। এখন এই ফাংশনটাকে আমরা ধরবো সেই ফাংশন যাকে আমরা মিনিমাইজ করতে চাই, টু ভ্যারিয়েবল ফাংশন। ডি কে মিনিমাইজ করতে অরিজিনালি আমরা চাই, কিন্তু যেই যেই এক্স ওয়াই এর জন্য ডি মিনিমাইজড হবে সেই সেই এক্স ওয়াই এর জন্য ডি স্কোয়ার মিনিমাইজড হবে। তো খামাখা রুট হ্যান্ডেল করার কোনো দরকার নাই, আমরা এই ফাংশনটাকে মিনিমাইজ করতে চাই। এখন ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে আমাদের ওয়েল ওয়েল আচ্ছা, ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে তো কনস্ট্রেইন থাকা লাগে। যদি আমরা এই অ্যাঙ্গেলে চলে আসি তাহলে আর কোনো কনস্ট্রেইন থাকছে, কারণ এটা তখন রেগুলার মেথডে, অর্থাৎ পার্শিয়াল ডেরিভেটিভ জিরো ধরে ডেল এফ বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু জিরো ধরে সলভ করে আনকনস্ট্রেইন সিচুয়েশনে চলে গেছে। তো যেহেতু আমাকে বলা হয়েছে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে সলভ করতে আমি বাধ্য, সেহেতু আমাকে যেটা করতে হবে এই সারফেসের উপর পয়েন্টটা থাকা, অবস্থান করা, এইটাকেই আমার কনস্ট্রেন্ট হিসেবে ধরতে হবে। তাহলে মিনিমাইজ কাকে করবো? মিনিমাইজ করব হচ্ছে তখন
ডি স্কোয়ার, যেটাকে আমরা ধরে ফেলতে চাচ্ছি এফ অফ এক্স ওয়াই, এখন আরেকটা চলক থেকে যাবে কারণ সারফেসের উপর বসায় দিব না যদি পয়েন্ট থাকে। সো এই এক্সপ্রেশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ আমরা এখন এইটাকে ভুলে যাচ্ছি কারণ এই অংশটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। So আমি এখন ধরে নিব আমার পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, তাহলে ডিস্টেন্স রুট ওভার ডিস্টেন্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে মিনিমাইজ করব। সো প্রবলেমটার স্টেটমেন্ট হচ্ছে মিনিমাইজ দিস গাই সাবজেক্ট টু একটাই মাত্র কন্ডিশন, সেটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার সমান 1 হবে। তো আমরা এখন জানি যে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার মেথড কিভাবে ওয়ার্ক করে, সেটা হচ্ছে gradient of f is some constant multiple of আচ্ছা এই ফাংশনটার নাম ধরি g of x y z। so gradient of f আর gradient of g এরা প্যারালাল হওয়াটা জরুরি। তাহলে এখান থেকে আমরা আসলে তিনটা ইকুয়েশন পাচ্ছি। হ্যাঁ, আই মানে গ্রেডিয়েন্ট গুলো তো 3 ডাইমেনশনাল ভেক্টরস, রাইট? আই জে কে ওয়ালা টার্মস আসবে। আই এর কোএফিসিয়েন্ট গুলো বা এক্স কোঅর্ডিনেট দুটো যদি বোথ সাইড থেকে ইকুয়েট করি, তাহলে গ্রেডিয়েন্ট এফ এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স, যেটা কিনা এই চেহারার দিকে তাকায় বোঝা যাচ্ছে টুয়াইস এক্স। ডেল এফ বাই ডেল ওয়াইটাও লিখে ফেলি, ডেল এফ বাই ডেল জেডটাও লিখি। এরা ইকুয়াল হবে হচ্ছে ল্যামডা ইনটু গ্রেডিয়েন্ট জি এর এক্স কোঅর্ডিনেট কত, জি ফাংশনের ডেল বাই ডেল এক্স করলে কত আসে, খালি ওয়াই আসে, সো ল্যামডা 1। আচ্ছা, জি ফাংশনের ডেল বাই ডেল ওয়াই করলে কত আসে, খালি এক্স আসে। আর জি ফাংশনের ডেল বাই ডেল জেড করলে আসে হচ্ছে -2z মাল্টিপ্লিকেশন। সো লাস্ট ইকুয়েশনটা আমার খুবই পছন্দ হইতেছে, তার কারণ হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারতেছি হয় জেড সমান 0, অর জেড যদি 0 না হয় তাহলে বোথ সাইডে আমি -2z দিয়ে ভাগ করে বলে ফেলতে পারি ল্যামডা ইকুয়ালস টু -1। এখন জেড যদি 0 হয় তাহলে এই পয়েন্ট এই সারফেসটা এই সারফেসে যদি জেড 0, আচ্ছা এখানে ভুলে 0 লিখছিলাম, এটা তো 1 ছিল, ভালো হয়েছে এটা ইউজ করি, এখানে ঠিকই 1 লিখছি। তো জেড যদি 0 হয় তাহলে আসতেছে হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু 1। এক্স ওয়াই আমাকে এখন এখান থেকে দুই, আচ্ছা বাকিটা কি কন্টিনিউ করবো নাকি যিনি প্রশ্ন করছেন উনি আপনার প্রয়োজন মিটে গেছে? স্যার আচ্ছা আমি কন্টিনিউ হয়। আচ্ছা এখানে আচ্ছা ল্যাম্ডা আচ্ছা একটা এখানে না স্যার আপনি করেন। আচ্ছা আচ্ছা এখানে আমাদের দুইটা কেস আসছে, দুইটা কেসের জন্য এখন দুইটা সমীকরণ সমাধানের অঙ্ক করতে হবে। সো প্রথম কেস হচ্ছে কেস 1, z equals to 0। z equals to 0 হওয়ার মানে হচ্ছে xy equals to 1, তার মানে y equals to 1 over x। সো y equals to 1 over x যদি এখানে এখানে কয়টা আননোন, x y ল্যামডা, তিনটা আননোন, কিন্তু ইকুয়েশন দুইটা, এইটাই হচ্ছে আমার সেই থার্ড ইকুয়েশন। সো y equals to 1 by x টা আমি আসলে এই দুই ইকুয়েশনে বসাই দিব। তাহলে প্রথম ইকুয়েশনে যদি বসাই তাহলে আসতেছে হচ্ছে টুয়াইস x equals to ল্যামডা বাই x। দ্বিতীয় ইকুয়েশন যদি বসে তাহলে আসতেছে হচ্ছে 2 by x equals to ল্যামডা এক্স। তাহলে এখান থেকে সিম্পলিফাই করে আসতেছে হচ্ছে 2x স্কয়ার সমান ল্যামডা, এখান থেকে সিম্পলিফাই করে আসতেছে হচ্ছে 2 বাই এক্স স্কয়ার সমান ল্যামডা। এই দুই আসলে সলভ করে ল্যামডা আগে বের করলে আমাদের লস, যখন দুইটা বের করা প্রায় ইকুয়ালি ইজি হবে তখন আমরা ল্যামডাটাকে অ্যাভয়েড করবো, কারণ ল্যামডাটা আমাদের কম অক্সিলারি একটা ভ্যারিয়েবল, ওর ভ্যালু অ্যাকচুয়ালি আমার দরকার নেই, ইন এ ওয়ে লাগলে বের করি। সো এই দুই ল্যামডা ইকুয়াল করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে 2x স্কয়ার ইকুয়ালস টু 2 বাই এক্স স্কয়ার, সেখান থেকে পাচ্ছি হচ্ছে x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1, সেখান থেকে পাচ্ছি x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। x সমান যদি x সমান যদি এখন আমি 1 ধরি তাহলে y আসতেছে 1, আর x সমান যদি -1 ধরি y আসতেছে -1। তাহলে আমার পয়েন্ট গুলো আসতেছে 1 1 0 আর -1 -1 0। একটু ভেরিফাই করতে হবে যে এরা সবাই সারফেসের উপর কিনা। 1 1 0 যদি এখানে বসায় দেন সারফেসের ইকুয়েশন স্যাটিসফাই করে, -1 -1 0 বসালে স্যাটিসফাই করে, মানে
কখনো কখনো একটু প্যাচ গোছ এদিক সেদিক লেগে যায় ইকুয়েশন সলভ করতে গিয়ে। আসলে প্যাচ গুলা লাগার মতো কোনো কিছু আমরা কাজ এখানে করিনি, প্যাচ গোছ লাগে মূলত ধরেন উভয় পক্ষ স্কোয়ার করা বা এই জাতীয় কোনো হাবিজাবি স্টেটমেন্ট, এক্সট্রা রুটস এসে পড়ে যারা আসলে আসার কথা বলে। আচ্ছা, এইবার আমরা ল্যামডা ইকুয়ালস টু -1 ধরে আর কি পাওয়া যায় দেখি। ল্যামডা যদি -1 হয় তাহলে প্রথম ইকুয়েশনটা হচ্ছে 2x ইকুয়ালস টু -y, দ্বিতীয় ইকুয়েশনটা হচ্ছে 2y ইকুয়ালস টু -x, আর থার্ড ইকুয়েশনটা আসতেছে হচ্ছে, আচ্ছা থার্ড ইকুয়েশন থেকেই ল্যামডাকে মানে জেড নট জিরো ধরে ল্যামডা ইকুয়ালস টু -1, সো থার্ড ইকুয়েশন যাওয়া যাবে না। সো এই দুইটাকে কিভাবে নিয়ে কাজ করা যায়, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি y সমান আসতেছে -2x, সে -2x যদি এখানে বসায় দিই, -4x ইকুয়ালস টু -x, এখান থেকে আসলে x ইকুয়ালস টু আসতেছে 0, তাহলে y ও আসতেছে 0, z নন জিরো। তো জেডটা কত কিভাবে পাবো, উত্তর হচ্ছে সারফেসের ইকুয়েশনটা বসায় দিব। সারফেসের উপর এক্স আর ওয়াই যখন 0, তখন এক্স সমান ওয়াই সমান 0 বসায় দিলে পাচ্ছি জেড স্কোয়ার ইকুয়ালস টু -1। এটা কোনো ভ্যালিড পয়েন্ট প্রডিউস করে না, মানে ল্যামডা ইকুয়ালস টু -1 থেকে আমরা কোনো রিয়েল রেজাল্ট পেলাম না, তাহলে পয়েন্ট হচ্ছে বিটা। থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট কোনো প্রবলেম? আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে, আচ্ছা একজন প্রশ্ন করেছে স্যার প্রুফ ডিরাইভেশন কি এক্সাম আসতে পারে কিনা, আরেকজনও সেম প্রশ্ন করেছে, উত্তর দিয়ে দিচ্ছি। আরেকজন প্রশ্ন করেছেন স্যার এই ম্যাথটা কি ল্যামডার ভ্যালু 2টা দিয়ে কাজ করে? স্যার আচ্ছা, ওইটা ওই যে যেটা মাত্র আপনারই করালেন প্রশ্ন। সেটার কাজে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আরেকজন প্রশ্ন করছে, ইজ ইট নেসেসারি অর এক্সপেক্টেড টু স্কেচ দ্য সারফেস অন দিস স্পেসিফিক প্রবলেম অ্যাজ ইট ইজ নট স্ট্রিক্টলি নেসেসারি ফর দ্য। আচ্ছা, যিনি প্রশ্ন করছেন দিস স্পেসিফিক প্রবলেম মানে এটা যেটা সলভ করছে সেটা নিয়ে জিজ্ঞেস করছেন, না এখানে সারফেসের ধারে কাছ দিয়ে যাওয়ার কোনো, সারফেসের না, সারফেস আকার ধারে কাছ দিয়ে যাওয়ার কোনো ইমেজ পেলাম। দেখি স্ক্রিনশট দিচ্ছি, আবার স্ক্রিনশট দিচ্ছি। আশা করি দেখতে পাচ্ছেন সব। আচ্ছা, ইফ দ্য ট্যানজেন্ট অ্যাট x1 আচ্ছা, প্রবলেম গুলা কি আপনারা এখন প্রশ্ন পড়ে পড়ে দেখতেছেন যে কোনটা সার্ভে দিয়ে করানো যায়, এই কাজ করেন না কিন্তু, হ্যাঁ। ওকে, সো if the tangent at this point to the curve this meets the curve again in this, then show that, এটা তো একটা কি জানি করতে গিয়ে প্রবলেম হচ্ছে কিনা জানি না, কিন্তু এটা অ্যাপারেন্টলি। আচ্ছা, একজন আরেকটা প্রশ্ন করছে স্যার গ্রাফ আঁকানো ম্যান্ডেটরি কি, হ্যাঁ। এই জেনেরিক প্রশ্নের উত্তর কি দিব, কোথায় গ্রাফ আঁকতেছেন আপনি? কি কোনো রিসার্চের প্রজেক্ট করতেছেন যেখানে হচ্ছে আপনার ডাটার উপর কোনো কাজ করছেন মেশিন লার্নিং নিয়ে? আপনি এত জেনারিক প্রশ্ন করলেন, উত্তর কিভাবে দিব? ম্যাটার করে কোথায়, একটু আগে যে অঙ্কটা করছে সেখানে গ্রাফ জরুরি না। এখন আপনি মনে করেন ডাবল ট্রিপল ইন্টিগ্রাল করতেছেন, হ্যাঁ, আইনস্টাইনেরও সামর্থ্য নাই গ্রাফ নাই ওই অঙ্ক করার, কিন্তু আপনারা কেউ কেউ গ্রাফ নাই অঙ্ক করে ফেলেন। সাধারণত ভুল হয়, কিন্তু কখনো কখনো কাকতালীয় ভাবে মিলেও যায়, যেটা কিনা অ্যাবসলিউটলি কাকতালীয়, এবং মানে আসলে অ্যান্সারের জন্য কখনো নাম্বারিং করা হয় না, প্রসেসের জন্য করা হয়। আপনি গ্রাফ ছাড়া আঁকছেন মানে আপনি আন্দাজে ঢিল মারছেন অথবা পাশের জন্য একটা দেখছেন, কারণ কোনো মানুষের পক্ষে হিউম্যানলি খুব সিরিয়াসলি ইজি স্ট্রাকচার ছাড়া 2-3টা সারফেস এভাবে কাট করছে সেটা কত থেকে কত 3টা এক্সিসের লিমিট হবে, তা আবার 3 টাইপের কোঅর্ডিনেট নিয়ে চিন্তা করতে হয়, এটা হিউম্যানলি আইনস্টাইনের পক্ষেও পসিবল। হ্যাঁ, সো ওইটা যদি আপনি গ্রাফ না এঁকে করেন, আপনি একদম দশমিকের পর 48 ঘর পর্যন্ত কারেক্ট অ্যান্সার হইলো, আপনাকে আমি 0.5 মার্কস দিব।
আর ওইদিকে গ্রাফ এঁকে ট্রাই করে ভুলভাল অ্যান্সার ট্যান্সার নিয়ে আসলে কেউ একজনকে হয়তো 60% মার্কস দিয়ে দিবে। আপনি কি করতেছেন সেটা ইম্পর্টেন্ট, অ্যান্সারটা ইম্পর্টেন্ট। আশা করি অ্যান্সার পেয়েছেন। আহ, আচ্ছা, যিনি এই ছবির প্রশ্নটা দিয়েছেন তিনি আরো কিছু কমেন্ট করতেছেন, একটু বোঝার চেষ্টা করি। I understand that this question looks trivial conceptually, but the algebra got messy and not so obvious আচ্ছা আচ্ছা, আমি এরকম একটা কিছু, ওই মাঝখানে কি ইন্টারাকশন হয়েছে, আমি এরকম একটা কিছু দিকে যাচ্ছিলাম যে কনসেপচুয়ালি লুকস প্রিটি ইজি আনলেস অঙ্ক করতে গিয়ে কোনো ভেজাল লাগে। দেখি আমি একটু ট্রাই করি, হয়তো আমিও ভেজালে করবো। ট্যানজেন্ট এত টু দ্য কার্ভ এত মিটস দ্য কার্ভ এগেইন। সো জেনারেলি আমরা এটা যেভাবে করি যে এটার dy বাই dx টা কত, নেগেটিভ fx বাই fy, সো মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। সো যদি আমি এখন চিন্তা করি আমার ট্যানজেন্টটা লাগবে at x1 y1, তাহলে রেজাল্টটা হচ্ছে দিস। এখন এটা এটা স্লোপ, সো ইকুয়েশনটা তাহলে কি হবে, y মাইনাস y ইকুয়ালস টু y1 প্লাস প্লাস তো না মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস x1 স্কোয়ার বাই y1 স্কোয়ার ইন্টু x মাইনাস x। এখন সে আরেকবার মিট করে x2 y2, সো y2 ইকুয়ালস টু তাহলে আসছে y1 মাইনাস x1 স্কোয়ার x2 মাইনাস x2, রাইট? সো y1 স্কোয়ার y2 y1 কিউব, আমি বোথ সাইড y1 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতেছি এবং একটু সাইড চেঞ্জ করতেছি। সো y1 কিউব মাইনাস y1 স্কোয়ার y2 ইজ ইকুয়াল টু x1 স্কোয়ার x2 মাইনাস x1 কিউব। আচ্ছা, x1 কিউব প্লাস y1 কিউব একসাথে করাটা ইনটিউটিভলি ভালো ফিল হচ্ছে, জানি না আসলে আদৌ লাভ হচ্ছে কি না। এখান থেকে ফ্যাক্টর আউট করা ছাড়া কখনোই এই চেহারাতে যাওয়া পসিবল না। আমাদের কাছে আরেকটা তথ্য আছে অবশ্য, সেটা হচ্ছে x2 কিউব প্লাস y2 কিউব এবং x1 কিউব প্লাস y1 কিউব দুইটাই a কিউব, কারণ দুইটাই সারফেসের উপর। তো x1 কিউব প্লাস y1 কিউবের ভ্যালুটা আমার জানা আছে হচ্ছে a কিউব, কিন্তু এ থাকলেও আসলে চলবে না, এই জন্য আমি এটা উম, তো আরেকটা অ্যাটেম্প্ট নেওয়া যায় এইভাবে যে এই ইকুয়েশনটাকে লেখা যায় x1 কিউব মাইনাস y1 কিউব সমান নেগেটিভ y1 কিউব মাইনাস y, সরি x1 কিউব মাইনাস x2 y1 কিউব কিউব, এটা করে আমি
x1 minus x2 divided by y1 minus y2 এর একটা এক্সপ্রেশন পাচ্ছি, y1 স্কয়ার প্লাস y1 y2 না, এটা ইন্টেলেকচুয়ালি খুব কাজের কোনো ডিভাইডেড বাই x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার। সো আমার হাতে এইখানে যে ইকুয়েশনটা ছিল সেটাকে আরেকভাবে ম্যানিপুলেট করা যেতে পারতো। এখানে পেলে সেটা, এটা হচ্ছে x1 স্কয়ার বাই y1 স্কয়ার ইন্টু x2 মাইনাস x1, যেটা রেডিয়াস আমার, অন্য পাশে হচ্ছে y1 মাইনাস y2। সো x1 স্কয়ার বাই y1 স্কয়ার সমান আসছে হচ্ছে নেগেটিভ অফ y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, যেটাকে এটা ইনভার্ট, এটা সমান আসছে নেগেটিভ, ওই নেগেটিভটা প্লাস হয়ে যাচ্ছে বিকজ এখানে একটা নেগেটিভ আছে, উল্টাটা। সো x1 স্কয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কয়ার, এখানে আসছে y1 স্কয়ার প্লাস y1 y2 প্লাস y2 স্কয়ার। ছোটবেলার একটা নিয়ম আমরা জানি যে p বাই q ইকুয়ালস টু a বাই b হলে এটাকে লেখা যায় যে mp প্লাস a ডিভাইডেড বাই mq প্লাস ab, মানে প্রপোর্শন করে যোগ বিয়োগ করা যায়। তো আমি হচ্ছে x1 স্কয়ার এখান থেকে বিয়োগ করে both of this fraction is equal to লিখে ফেলতে চাচ্ছি x1 x2 plus x2 square divided by y1 y2 plus y2 square, so that এই লোক আর এই লোককে যখন ইকুয়াল লিখতেছি, আপনারা বোধহয় খেয়াল করতেছেন ডান পাশে উপরে একটা x2 কমন যায়, তাহলে x1 কমন দিলে ভালো হতো। ওকে, সো এখন আমাদের হাতে যে ইকুয়েশনটা, এটা কি আদৌ এদিকে যায় কি? আমাদের কোনো স্কোয়ার টার্ম আসলে থাকা যাবে না, আমাদের আসলে ক্রস প্রোডাক্ট টার্ম গুলো থাকবে, x1 y2 x2 y1 x1 y1, এই তিনটা টার্ম শুধু থাকবে, সেটা আসার চান্স দেখতেছি। প্লাস এই মেথডে যদি আগাই, ভুলে গেলে চলবে না, এই তথ্যটাকে ব্যবহার করা হয়, এইটুকুকে হয়েছে, এইটুকুকে ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি লিটারালি যেটা এই প্রশ্নকর্তা বলেছেন অ্যাকচুয়ালি মেসি হয়ে গেছে। অরিজিনাল ইকুয়েশন যেটা ছিল সেখানে কোনো ক্রস টার্মই ছিল না, এক্স আর ওয়াই এর ক্রস, যেমন x2 y1 x1 y2 আসার কথা, ওটা আসার কোনো চান্স ছিল না। আমরা এমন একটা জায়গা পর্যন্ত যেতে পারছি যেখানে হচ্ছে অ্যাটলিস্ট এই দুইটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করা হয়, x1 আর xi আর yj টার্ম গুলোর মধ্যে প্রোডাক্ট পাওয়া যাবে, বাট ফার্দার সিম্পলিফিকেশন দরকার, কারণ এখন এটা প্রোডাক্ট করলে পাওয়ার 4,
4 ডিগ্রি ইকুয়েশন চলে আসবে, আর যেটা প্রমাণ করতে হবে সেটা 2 ডিগ্রি ইকুয়েশন। আর আমাদের হাতে অরিজিনালি যেটা ছিল এটা 3 ডিগ্রি। ক্রস টার্ম আনার জন্য আমরা একদিক থেকে লাভ হচ্ছে, ক্রস টার্ম আসছে, কিন্তু আমরা 4 ডিগ্রিতে চলে যাচ্ছে, কোনোভাবে 2 ডিগ্রি কিছু একটা রিডিউস করার কোনো ওয়ে নেই। হুম, আমি একটা ছোট জিনিস একটু ভেরিফাই করতে চাই। যেটা প্রুফ করতে দেওয়া হয়েছে সেটা আদৌ কনসিস্টেন্ট কিনা। সো আমি একটু ধরে নিতে চাই, আমার একটা জানা ইকুয়েশন আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু সে 1 কিউব। তো কিউব হওয়াতে ক্যালকুলেশন স্টিল একটু ঝামেলা। So, আমি ধরতেছি এটার উপর x1 y1 একটা পয়েন্ট হচ্ছে 10, x1 y1 কে আমি 10 ধরতেছি। আর এই পয়েন্টে ট্যানজেন্টটা বের করার চেষ্টা করতেছি। সো এই আগের মতোই y ইকুয়ালস টু y1 which is 0, আমি এই ইকুয়েশনটা ফলো করতেছি, মাইনাস, সো y যেহেতু 0, এটা এই স্ট্রাকচারে থাকা অবস্থায় করা যাচ্ছে না, ওটাকে চেহারা একটু চেঞ্জ করে নিতে হবে, যে x মাইনাস y minus y1, ঠিক x minus x1 by y minus y1 equals to opposite of slope. So slope হচ্ছে negative of this, so opposite of slope হচ্ছে negative y1 square by x1 square. So এখন আমি যদি এখানে ভ্যালু 1 আর 0 বসাই দিই, এটা 0 আসছে, so এটা 0, এটা 1, so equation আসছে x equals to 1, tangential equation. ট্যানজেন্টের ইকুয়েশন যদি x equals to 1 হয়, তাহলে এইটা ওকে আবার কোথায় মিট করবে যদি খুঁজতে চাই, তাহলে x equals to 1 যদি বসায় দেই, তাহলে এটা এমন একটা এক্সাম্পল কেসে আমি যদি এখন মূল গ্রাফে x equals to 1 বসায় দেই, তাহলে y সমান 0 আসছে, মানে সেম কোঅর্ডিনেট ফেরত আসছে। সো বাট প্রবলেম তো নাই, আমরা যদি ভেরিফাই করার চেষ্টা করি, এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলে আসে হচ্ছে x2 y1 plus x1 y2 plus x1 y1 equals to 0 স্যাটিসফাই করে যাচ্ছে, কারণ সবগুলো জায়গায় একটা করে y1 y2 কেউ না কেউ আছে, সো 0 বসালে সব 0। এই এক্সাম্পলটা থেকে ডিফারেন্ট কিছু চুজ করলে ভালো হতো, এটা ট্রিভিয়ালি ট্রু মনে হইতেছে। আমি একটু আমার একটা ইনটিউশন কাজ করতেছে, বাই চান্স এমনও হতে পারে যে যেটা চুজ করতে যে সেট করতে সত্য। ধরা যাক আমি এখানে 9 ধরতেছি, এর ভ্যালু হচ্ছে কিউব রুট অফ 9, ইকুয়েশনটা হচ্ছে 1, 2, সো x1 হচ্ছে 1, y1 হচ্ছে 2, এটা আর 0 হবে না, এটা হবে হচ্ছে মাইনাস, নিচে x1 এর জায়গায় 1, y1 এর জায়গায় 2 4, সো -4, so x minus 1 equals to -4y plus 8, x equals to হচ্ছে -4y plus 9,
x ইকুয়ালস টু -4y প্লাস 9 আমাকে বসাতে হবে এই ইকুয়েশন। সো -4y প্লাস 9 হোল কিউব প্লাস y কিউব ইকুয়ালস টু 9। আচ্ছা, আমাকে একটু হেল্প করেন যিনি আর কি প্রবলেমটা দিয়েছেন। এই কিউবিক ইকুয়েশনটা সিম্পলিফাই করে ক্যালকুলেটরে সলভ করে আমাকে একটু y এর ভ্যালুগুলো বল। একটা ভ্যালু 2 হবে ফর শিওর, অন্য ভ্যালুগুলো লাগবে। হুম, 2 and 20/7। আচ্ছা, 20/7 আমরা ধরে নিচ্ছি। কিউবিক ইকুয়েশন তো আসলে রুট 3টা আসার কথা, আপনার দুইটা কেন আসলো? তো 20/7 হচ্ছে আমার y2। এখন আমি যদি এখানে বসাই x2 এর ভ্যালু কত, আহ, তাহলে আরেকটা কাজ আপনার বাকি, এই y কিউবের এখানে 20/7 বসিয়ে একটু আমাকে জানান যে x কত আসে। So 2 has multiplicity, because it means 2 দুইবার আসছে equation এ। আচ্ছা, 20/7 আমার আসলে অত বড় কিউবিক ইকুয়েশনে বসানো বোকামি আমি কেন করতেছি বুঝলাম না। এখানে বসিয়ে দিই চলে। সো -4 দিয়ে যদি y কে গুণ করি তাহলে 8 -80/7 প্লাস 9, তাহলে এটা হচ্ছে 63 বিয়োগ 80 হচ্ছে -17 বাই 7। আমাকে এখন চেক করতে হবে এই x1 x2 y ইউনিটের ভ্যালুগুলো স্যাটিসফাইড। একটু দেখি, x2 এর ভ্যালু আসছে এই মাত্র -17/7 ইন্টু y1 কত, y1 হচ্ছে 2 প্লাস x1 এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু y2 এর ভ্যালু কত আসছে, y2 হচ্ছে 20/7। এটা 1 মানে কিছু লেখা লাগবে। ফাইনালি x1 y1 which is just 2, এটাকে 0 হয় কিনা। সো 20/7 বিয়োগ 17 দুগুণে 34/7, সো -14/7 মানে -2 প্লাস 2 47। আচ্ছা, এত এতটা আনলাইকলি না, খুব একটা লাইকলি না যে কেউ কোইন্সিডেন্টালি মিলে যাবে। মিলে আসলে গেছে, কারণ ওরা যেটা প্রুফ করতে দিছে মোস্ট প্রবাবলি কারেক্ট। তাহলে আমাদের হাতে একটু ঝামেলা করে গেল। এগুলা কেন পরীক্ষাটা স্টুডেন্টদের হাতে কত সময় থাকে এটা। কি কি পেলাম একটু টেস্ট করি।
মেইন ট্যানজেন্ট ইকুয়েশনটা মুছে দিলাম, দেখা যাক। আচ্ছা, আমি যিনি প্রবলেমটা দিয়েছেন তিনি বলছেন যে স্যার ফিল ফ্রি টু স্কিপ দিস ওয়ান ফর দ্য সেক অফ আদার মোর প্রোডাক্টিভ প্রবলেম। মাই ওয়ারি ওয়াজ ইফ সাচ এ প্রবলেম অ্যাপিয়ার্স আই উড নট নো হাউ আনহোলি। আচ্ছা, বাট আমি আর অল্প একটু সময় ট্রাই করি, তারপর আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমি x1 স্কোয়ার বাই y1 স্কোয়ার ইকুয়ালস টু x1 কমন যদি নিই x2, ভিতরে থাকে x1 প্লাস x2, নিচে যদি কমন নেই y2 থাকে y1 প্লাস y1। আচ্ছা, x2 কোনো x2 y2 টার্ম থাকবে না। সো which means এই x2 টার সাথে এই y1 টা মাল্টিপ্লাই হয়ে একটা টার্ম প্রডিউস করবে, এই y2 টার সাথে এই x1 টা মাল্টিপ্লাই হয়ে একটা টার্ম প্রডিউস করবে। আহ so এই টার্মটা আর এই টার্মটা শুদ্ধ। So একটা ঘাত হয়তো এভাবে কমবে, আরেকটা ঘাত হচ্ছে এখানে স্কোয়ারটা আর এখানে স্কোয়ারটা শুদ্ধ। এভাবেই হবে নেসেসারি না, কিন্তু এভাবে হওয়াটা পসিবল। এই অ্যাঙ্গেল আমি অল্প একটু ভেবে একটু চিন্তা করি, না পারলে ছেড়ে দিব।
আমার মনে হয় কোনো দিকে যাচ্ছে না, আমি তাহলে এটা স্কিপই করতেছি। সরি, মিলাতে পারলাম না। নেক্সট প্রবলেম প্লিজ। স্যার ও, এটা একজন একটা প্রশ্ন করছে, স্যার স্ফেরিক্যাল স্টোকস থিওরেমের ট্রিপল ইন্টিগ্রালের যে কোনো একটা লিমিট ভুল হলে কি 50% মার্কস কেটে দেওয়া হয়? আচ্ছা, কারো আসলে একটা লিমিট ভুল হয় না। যার ভুল হয় তার রিজিয়নটা আইডেন্টিফাই করতে ভুল হয়, সেই ভুলের কারণে তার লিমিট, 3 লিমিটের মধ্যে একটা, দুইটা বা তিনটাই ভুল হতে পারে। সো এইটা আসলে কোনো ম্যাটার করতেছে না যে তিনটার মধ্যে আপনার কয়টা জায়গায় লিমিট ভুল গেছে। আমরা ব্যাপারটাকে এইভাবে ধরবো যে আপনি রিজিয়নটাকে আইডেন্টিফাই করতে পারেন। আবার অনেক সময় এরকমও হয় যে আপনার ফিগার দেখে বোঝা যাচ্ছে রিজিয়নটা আপনি অলমোস্ট আইডেন্টিফাই করছেন, খুব মাইনর কারণে আপনার মিস হয়েছে। তো ওইটা দেখে তখন আমরা বুঝবো যে আপনার এই যে ইন্টিগ্রালের লিমিট ভুল গেল, এটা কারণে কতটুকু পেনাল্টি হবে। সাধারণত ধরে নেওয়া হয়, ধরেন অঙ্কটাতে যদি 5 মার্ক থাকে, অন্তত 3 মার্ক তো লিমিট আইডেন্টিফাই করতে থাকবে, আর ওই ইন্টিগ্রেশন করা ওইটা আসলে বিগ ডিল। ওইটুকুর জন্য হয়তো 2 মার্ক থাকবে, হ্যাঁ, কনসেপ্টের জন্য আসল মার্ক। তো সেই 3 মার্কের মধ্যে আপনি কি 0 পাবেন, 1 পাবেন, 2 পাবেন, নাকি 3 পাবেন, সেটা নাকি যদি ভুল করেন 0, 1, 2 কত পাবেন, নাকি ইন্টারমিডিয়েট কিছু ডেপ্টের পাবেন, সেটা ডিপেন্ড করতেছে আপনি কত বড় ব্যবধানে মিস করছেন রিজিয়নটা থেকে লিমিট আইডেন্টিফাই করতে। এবং সেখানেও ভুল আবার দুই স্টেপে হতে পারে। রিজিয়নটাকে আইডেন্টিফাই করতে একটা ভুল হতে পারে, রিজিয়নটা ড্র করছেন বা আইডেন্টিফাই করছেন ভুল, অথবা রিজিয়ন ঠিকঠাক পাইছেন, সেখান থেকে লিমিট বসানোর সময় লিমিট আইডেন্টিফাই করছেন ভুল। সো পুরা পরিস্থিতির উপর ডিপেন্ড করতেছে মার্কসটা কত কাটছে। আপনার 50% না, পুরাটাও কাটা হয়ে যেতে পারে ওইটুকু অংশের জন্য। আর আরেকটা ব্যাপার, ক্যারি অন মিস্টেকের ব্যাপারে ক্লাসে আমি অনেকবারই বলছি। আমি আমার মার্কিং স্কিম বলতেছি, হ্যাঁ, অন্য এক্সামিনার ডিফারেন্ট ভাবে চিন্তা করতে পারে। ধরেন আপনি কোন একটা ছোট্ট জিনিস ভুল দেখছেন, ধরেন e⁻²x+1 ছিল, এটার একটা ইন্টিগ্রেশন ছিল, হ্যাঁ, আপনি ভুল এটা 5x লিখছেন। এটা এমন একটা মিস্টেক, যে মিস্টেকের জন্য অরিজিনাল অঙ্ক এবং আপনার এই মিস্টেক করার পরের অঙ্ক দুইটা প্রায় কাছাকাছি। তো যার কারণে এই মিস্টেক হইলে শুধু এই মিস্টেকের জন্য আপনার একটা মাইনর মার্কস কাটা যাবে, এর পরের অংশটুকুর জন্য ওই ভুলটাকেই কারেক্ট ধরে আগাইয়ে মার্কস দেওয়া হবে, যে ওইটুকু আপনি কারেক্টলি করছেন কিনা। কিন্তু প্রবলেমটা হচ্ছে, ধরা যাক আপনাকে একটা অঙ্কের প্রশ্ন দেওয়া হয়েছে x²e⁻x dx, আপনি ভুলে x²টা লিখেন নাই, তাতে ইন্টিগ্রালটা আকাশ পাতাল ইজি হয়ে যেতেছে। অরিজিনাল প্রশ্ন থেকে আপনার অঙ্কটা এখন অনেক বেশি সহজ হতেছে। তো আপনার মিস্টেকটা যদি এমন কোনো মিস্টেক হয়, যে মিস্টেকটার কারণে অঙ্ক অনেক সহজ হয়ে গেছে বা অনেক বেশি ডিফারেন্ট কিছু হয়ে গেছে,
তখন সেইটা আবার ক্যারি অন মার্কসটা আপনি পাবেন না। তো পরিস্থিতির উপর ডিপেন্ড করে অনেক কিছু হয়। আরেকটা প্রশ্ন, আচ্ছা মাঝখানে একজন কেউ প্রশ্ন করতেছিলেন, তার প্রশ্নটা আগে অ্যাড্রেস করি, তারপর মেসেজে যাই। স্যার এটা আসলে আমি আমার যখন হচ্ছে স্কেচ করতে যাই তখন না প্রবলেম হয় আঁকতে। এখন কি যদি আপনার টাইম থাকে, যদি পসিবল হয়, জেনারেল ইকুয়েশন দিয়ে একটু গ্রাফগুলো এঁকে দেখা দেওয়া যাবে কোনটার জন্য কি রকম। কোন পৃথিবীতে কি ইনফাইনাইটলি মেনি না ইকুয়েশন অফ কার্ভস এন্ড সারফেসেস? স্যার, মানে আমাদের যেগুলোই বেশি বেশি রিপিট হয়, লাইক জেড আমাকে ইকুয়ালস টু রুটের প্রবলেম দেন তবে, আমাকে তাহলে পার্টিকুলার প্রবলেম দেন, আমি সেটা একা দেখাচ্ছি। ততক্ষণে মেসেজে আরেকজনের, হাউ মাচ ডিটেল ক্ল্যারিটি ইজ এক্সপেক্টেড when sketching a 3D object? I never get good at sketching the region clearly even when I believe I have identified. মানে আপনার পক্ষে যতটুকু ভালো করে আঁকা পসিবল, আমি যাতে এলিমেন্টস পাই, যে এলিমেন্টস দেখে আমি বুঝতে পারি যে আপনি বুঝছেন এবং বুঝেই আইডেন্টিফাই করছেন। হ্যাঁ, স্ট্রেট লাইনকে কার্ভ এঁকে দিয়ে দিন, কিন্তু আপনি যদি রাফলি একটা কিছু আঁকেন যেখান থেকে বোঝা যাচ্ছে আপনি জিনিসটা আইডেন্টিফাই করতে পারছেন, তাতে আমার চলবে। যদি মনে করেন যে আপনার ফিগার থেকে আসলে রিডারের জন্য বোঝাটা অনেক ডিফিকাল্ট লাগলে, ফিগারের নিচে 2-4টা কথা লিখবেন, যে ওই অ্যারোর সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের রিজন বা কিছু একটা। স্যার গ্রিনস থিওরাম এগুলোতে আসলেও তো ফিগার রাখতে হবে। মানে গ্রিনস থিওরেমের প্রুফ নাকি গ্রিনস থিওরেমের উপর কোন অঙ্ক, কি কিসের কথা জানতে চাচ্ছেন? স্যার ওদের ম্যাথ গুলায় যখন বলে যে হচ্ছে, বা যখন বলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট আঁকতে, তখন হচ্ছে গিয়ে আমাদের তো আচ্ছা স্যার আমি ছবিটা পাঠাচ্ছি আপনাকে। হুম, হুম, শিওর। রাশিয়ার বিগ সিস্টেম। হ্যাঁ, বলেন। স্যার এদিকে হচ্ছে গিয়ে আমি যখন ড্র করবো শুধু প্যারাবোলা গুলো ড্র করবো, তারপর হচ্ছে গিয়ে আর তো কিছু করা লাগবে না। আচ্ছা, আপনার কথার উত্তরটা একটু পরে দিচ্ছি। হ্যাঁ, একজন প্রশ্ন করছে, স্যার উইল আই গেট ফুল মার্কস ইফ ফিগার নট ড্রন ইন ডাবল ও ট্রিপল ইন্টিগ্রাল বাট এভরিথিং ইজ কারেক্ট? আপনি 0.5ও পাবেন না, আপনি অ্যাবসলিউটলি 0 পাবেন। এটা তো মানচিত্র না সমাজ বিজ্ঞানের, যে হ্যাঁ ভৌগোলিক অবস্থান দেখাও কোথায় কোথায় বাংলাদেশে কোন নদী গেছে, আপনি একটা মানচিত্র সময় পেলেন না, আঁকতে পারলেন না, স্যার মানচিত্রের জন্য কিছু নাম্বার থাকবে। এটা তো আপনি আপনার আপনার জন্য আঁকতেছেন। আপনি ফিগার ড্র না করলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার লিমিট গুলা কত? আর এমনকি মানে ক্লাসে তো এই কথা বারবার বলছি, এমনকি কিছুক্ষণ আগে আজকের এই ক্লাসে আমি বলছি, যেটা হিউম্যানলি পসিবল না আইনস্টাইনের পক্ষে। আপনার যদি কোনোভাবে অ্যান্সার কারেক্টলি মিলে যায়, হয় আপনি পাশের জন্য দেখছেন অথবা আপনি লাকি হয়ে গেছেন। কারেক্ট হবে কিভাবে? কারেক্ট কাকে বলে? আপনার অঙ্ক, ইন্টিগ্রালের লিমিট সব কারেক্ট লিখছেন, উত্তর সব কারেক্ট লিখছেন, আপনি তো কারেক্ট অঙ্ক করেননি। কারণ এই এই সলিউশনে কোথাও এটা বোঝার কোনো উপায় নাই যে আপনি কারেক্ট ওয়েতে এই ইন্টিগ্রালের লিমিট গুলো পাইছেন। এমনও হইতে পারে বইতে আপনি অঙ্ক করছেন, মুখস্থ হয়ে গেছে, ওই অঙ্কটাই দিয়ে দিচ্ছে, লিমিট দিয়ে দিচ্ছে। কারেক্ট হচ্ছে প্রসেসটা, অ্যান্সার কারেক্ট দিয়ে কিছু আসে যায় না। So আপনি কোনো মার্কসই পাবেন না। আপনার অঙ্ক করতে স্যার পারারই কথা না, আপনি করলেন কেন সেটাই তো আমি তাজ্জব হয়ে তাকায় থাকবো খাতার দিকে। একজন লিখছে, স্যার আই থিংক সামটাইমস ইট ইজ পসিবল টু অ্যাকচুয়ালি কারেক্টলি আইডেন্টিফাই দ্য লিমিট সিইং দ্য algebraic inequalities উইদাউট দ্য জিওমেট্রিক পিকচার। নো, সামটাইম এটা কখনোই পসিবল না। কারণ যেই মেথডে আপনি ওই পার্টিকুলার অঙ্কটাকে মিলাইছেন, ওই মেথডে বাকি পৃথিবীর এভরি পসিবল প্রবলেম মিলতে হবে, না মিললে এটা কারেক্ট প্রসেস, না মিললে ওইটাকেই আমি নাম দিচ্ছি কাকতালীয়। ইকুয়েশন গুলো দেখে একটার সাথে একটা মান টান বসায়, হ্যাঁ একটা সার্কেল দিছে, একটা স্ট্রেট লাইন দিছে, একটা সার্কেল দিছে, হ্যাঁ এখান থেকে আপনি লিখলেন ওয়াই ইকুয়ালস টু √1 - x², ওকে লিমিট বসায় দিলেন x+2 থেকে √1 - x²। হ্যাঁ কখনো কখনো মিলে যাবে, তার মানে এই না যে আপনি কারেক্টলি আইডেন্টিফাই করছেন, আপনি আইডেন্টিফাই করেন, সামহাও কারেক্ট হয়েছে ইনসিডেন্টালি।
ইউ ডিড নট আইডেন্টিফাই এনিথিং। কারেক্ট ইনকারেক্ট পরের কথা। আমি কি বুঝাতে স্যার পারছি? হ্যাঁ বলেন প্লিজ। স্যার চেঞ্জ অফ ভ্যারিয়েবল আর এরপর সারফেস ইন্টিগ্রালের কিছু কিছু এক্সাম্পলের ম্যাথ আর কি রিজিয়ন গুলোই দেওয়া থাকে, সো সেই ক্ষেত্রেও কি আমি আমাদের দেখেন মানে দেখেন আমি ওই যে, আচ্ছা আমাকে একই কথা বারবার কিন্তু রিপিট করতে হচ্ছে। আমি তখন বললাম যে আনলেস দ্য প্রবলেম ইজ এক্সট্রিমলি সিম্পল। কেমন এক্সট্রিমলি সিম্পল? আপনাকে এইটাই বলে দিচ্ছে এই রেক্টাঙ্গুলার রিজিয়নে আপনাকে ভলিউম বের করতে হবে। এরকম ইজি কিছু দিলে তো আসলে ইন্টিগ্রালের দরকারই নেই, মানে সরি মানে ওই রিজিয়ন আকার দরকার নেই, কারণ এটা তো টু সিম্পল। এই টু সিম্পল গুলা বাদে শুরুতেই তো বলে নিচ্ছি আপনাকে টু সিম্পল খুব সম্ভবত কিছু দেওয়া হবে না। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই টু সিম্পলটাও যদি হয়, যেহেতু জেনারেল কেসের জন্য আপনি সাধারণত রিজিয়নটা ড্র করে অভ্যস্ত, সো দেখা যাবে আমি হইলে মার্কসটা দিয়ে দিব। আমি যদি দেখি একটা প্রবলেম এমন যেটার জন্য রিজিয়ন ড্র না করে আমি তো আসলে খাতায় দেখতে চাচ্ছি স্টুডেন্ট বুঝছে কিনা, স্টুডেন্ট নিজে আইডেন্টিফাই করছে কিনা। তো যদি প্রবলেমটা এরকম টাইপেরই হয় যেটা রিজিয়ন একদম ইনইকুয়ালিটি দিয়ে জাস্ট দিয়ে দিছে, তাহলে যে স্টুডেন্ট দেখে বুঝে ফেলবে সেটা আমিও বুঝতেছি, so আমি মার্কস দিব। সেকেন্ড এক্সামিনারের ব্যাপারে কিন্তু আমি জানি না। So আপনাদের টিচার হিসেবে, আপনাদের এক্সামিনার হিসেবে না, আপনাদের টিচার হিসাবে যখন আমি কথা বলতেছি তখন আমি বলবো যে বেটার হয় দিয়ে দেন, বিকজ আমি সেফ থাকা পছন্দ করি, আমার স্টুডেন্টরা সেফ থাকে যাতে নাম্বার না লুজ। আপনাকে এটা বুঝতে হবে যে আমি তো এখানে সর্বসর্বা না, দুইজন এক্সামিনার, বাট আমি হইলে নাম্বার দিব এরকম কেসগুলোতে। বাট আমি তো শুরুতেই বলে দিচ্ছি ওই কেসগুলো বাদে কথা বলছি। যেমন আপনি এর থেকে সহজ অঙ্ক কখনো আসে না। হ্যাঁ, ওইসব রেক্টাঙ্গুলার রিজিয়ন টিজিয়ন কখনো আসলে আল্লাহ জানে কেন আসছে, আসার কথা না। এর থেকে সহজ রিজিয়ন তো চাইলেও দেওয়া সম্ভব না পরীক্ষায়। হ্যাঁ, ডাবল ইন্টিগ্রাল একটা দেওয়া হয়েছে। ইভেন এইটাও আপনি যখন ড্র না করে বের করতেছেন, আপনি একটা ড্র কিন্তু স্টিল করতেছেন মনে মনে। আপনি মনে মনে ওয়াই কস জিরো মানে এক্স এক্সিস ধরছেন, ওয়াই কস এক্স হচ্ছে 45 ডিগ্রি লাইন। মনে মনে আপনি এই ইমেজটা ড্র করতেছেন যে ওয়াই কস জিরো হচ্ছে এই লাইনটা, ওয়াই কস এক্স হচ্ছে এই লাইনটা। আর এখন সার্কেলটার কথা বলেছে, এটা একটা সিম্পল ড্রয়িং বলে আপনি মনে মনে ঠিকই ড্র করে ফেলছেন। হ্যাঁ, ড্র করার পর হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের অংশটুকু হচ্ছে এই তিন রিজিয়নের মধ্যে বাউন্ডেড হয় হচ্ছে এইটুকু। এইভাবে এই এই কাজটাও যদি আপনি করেন, ডাইরেক্ট যদি লিখে দেন মনে মনে ড্র করে, মনে মনে তো ড্র করছেন, তো সেই ড্রয়িংটা আপনি খাতায় দিবেন তো। কারণ খাতায় তো আপনি কনভারসেশন করতেছেন একজনের সাথে, একজন দাবি করতেছে এই অঙ্ক আপনি পারেন না, আপনি খাতায় তার সাথে ওয়ান সাইডেড কনভারসেশন করে প্রুফ করতেছেন যে আপনি এটা পারেন। So, ওই কনভারসেশনটার মধ্যে কিছু কথা যদি আপনি মনে রেখে যান, আমি তো মাইন্ড রিডার। ওকে, যে বা যারা যতজন এই বিষয়ে প্রশ্ন করছেন স্যার কি পেয়েছেন? মোদ্দা কথা হচ্ছে যত সিম্পল কেস হোক যাই হোক, কিছু না হইলেও সেকেন্ড এক্সামিনার নাম্বার না দিবি কিনা আমি জানি না, এই জন্য হইলেও আমার সাজেশন থাকে অলওয়েজ ড্র করেন। বাট এই প্রশ্ন ধরনটা আমার পছন্দ না, ড্র করা লাগবে কিনা, ড্রয়িংটার উপর বেস করে তো আপনি লিমিট পান, ড্র না করলে পাবেন কিভাবে? অধিকাংশ ক্ষেত্রে আপনি সেটা পাবেন না। স্যার আমার যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে আমি মানে যখন এরকম ইন্টিগ্রেশন করতে দিবে আমাকে, যখন বাউন্ডেড রিজিয়নের যে ইকুয়েশন গুলো বলবে আমি তো শুধু ওইগুলোই ড্র করব, আর ইন্টিগ্রেশনের ভিতরে যে ইকুয়েশনটা থাকবে ওইটা তো আমি জাস্ট বের করব, বাট ড্র তো করবো আমি বাইরের ইকুয়েশন গুলো। হ্যাঁ, এইখানে ওই যে ক্লাসে জি এই কথাটা বারবার আমরা বলছি, এই ইন্টিগ্র্যান্ডটা হচ্ছে মোস্ট আনইম্পর্টেন্ট পার্ট মাল্টিপল ইন্টিগ্রাল। মাল্টিভ্যারিয়েট ইন্টিগ্রাল আমরা এটার দিকে সবচেয়ে কম নজর দিই, বা দিলেও অনেক পরে গিয়ে দিই, তাই না? ড্রয়িং এর সময় তো ওর কোনো রোল নেই। আর স্যার আরেকটা জিনিস, যেমন 7 এর বিতে এখানে তো হচ্ছে হুম, গিয়ে আমার 7 এর বি এর পিকচারটা একটু এঁকে দিলেই হবে স্যার। আচ্ছা। মানে এখানে অনেকগুলো লিমিট, আমি বুঝতেছি না যে কোনটা কখন কিভাবে কাজে লাগাবো। ইউজ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস টু ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল দিস, এটার কথাই তো বলতেছেন তাই না? জি স্যার। দেখেন, আগে মানে এখানে আসলে দুই ধাপে অঙ্ক করতে হবে। প্রথমে মানে এটা তো কার্তেশিয়ান ইন্টিগ্রালের লিমিট দেওয়াই আছে, আপনাকে সিলিন্ড্রিক্যালে কনভার্ট করতে হবে। ইকুয়েশনের দিকে তাকায় তাকায় কনভার্ট করেন, হ্যাঁ মানে এক্সপ্রেশন গুলোর দিকে তাকায় কনভার্ট করেন, আপনি আগে রিজিয়ন আইডেন্টিফাই করেন। এখানে সাধারণত অঙ্ক এরকম থাকে যে ফিগার থেকে আপনি, এটা যদি হয় ফিগার,
ফিগার থেকে আপনি লিমিটস আইডেন্টিফাই করেন, কিন্তু এই অঙ্কের প্রবলেম হচ্ছে লিমিট দেয়া আছে এক কোঅর্ডিনেট সিস্টেম, সেখান থেকে আগে ফিগারে যেতে হবে, দেন সেই রিজিয়ন থেকে আবার অন্য কোঅর্ডিনেটের লিমিটে যেতে হবে। তো দুইবার আপনাকে এখানে কাজ করতে হবে। তো কাজে নেমে পড়ি। স্যার জাস্ট ফিগারটা আঁকলেই হবে, ম্যাথটা পারি। ও আচ্ছা, আইসি, ঠিক আছে বললাম। আচ্ছা, যেহেতু এইটা জেড, আমরা কাজটা সহজ করার জন্য এই জায়গায় আগে ফোকাস করি যে এক্স ওয়াই প্লেনে যে প্রজেকশন নিয়ে কথা বলা হইতেছে এক্স ওয়াই প্লেনে, সেইটা দেখতে হচ্ছে এখানে দেখেন -2 থেকে এক্স এর ভ্যালুটা -2 থেকে 2 এর মধ্যে যাবে। এর মধ্যে এই -2 থেকে 2 এর মধ্যে যে কোনো র্যান্ডম একটা এক্স আপনি চুজ করবেন। এই এক্স এর জন্য ওয়াইটা কত থেকে কতর মধ্যে ভ্যারি করবে? উত্তর হচ্ছে দিস থেকে দিস। এখন এই ইকুয়েশন দুটো কিসের ইকুয়েশন? একসাথে যদি লিখে ফেলি y = ±√4 - x², x² + y² = 4 সার্কেলের আপার আর লোয়ার পার্ট দুটো। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে 2 রেডিয়াসের একটা সার্কেল আমার আকার দরকার করতেছে, সেই সার্কেলের লোয়ার যে কোনো একটা পার্টিকুলার এক্স এর জন্য লোয়ার সার্কেল থেকে আপার সার্কেল কোনটা নিউজ করব, রাইট? আমার এখন ওই সার্কেলটা আঁকা। আমরা ফরচুনেট যে এই 2 আর -2 দিয়েই সার্কেলটা যাবে, নাও যেতে পারতো, তখন অন্য কিছু হতো, না গেলে পুরো সিলিন্ডারটা হতো না, তখন অঙ্ক সিলিন্ড্রিক্যাল দিয়ে করাটা খুব ডিফিকাল্ট হতো। তার মানে এখন দেখেন স্টোরি ঠিক আছে কিনা, যে কোনো এক্স এর জন্য নেগেটিভ সেমিসার্কেল থেকে পজিটিভ সেমিসার্কেলে ওয়াইটা মুভ করতেছে। এইটা হচ্ছে ক্রস সেকশন। বিষয়টা হচ্ছে তার মানে আমি যদি ক্রস সেকশন প্রজেকশন, আমি যদি এখানে যেই রিজিয়নটাই আমার হোক না কেন, এটা 3 ডাইমেনশনাল রিজিয়ন, তার উপর যদি টর্চ ফেলি তাহলে ছায়াটা পড়বে হচ্ছে এরকম একটা সার্কেলের উপর যার রেডিয়াস 2। সেই সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্টে যদি দাঁড়ান সেই সার্কেলের উপর, তাহলে নিচে তাকালে আপনি দেখবেন 0 হচ্ছে আপনার ফ্লোর, আর উপরে তাকালে দেখবেন এই ব্যক্তি আপনার সিলিং। তাহলে নিচে তাকালে 0 ফ্লোর মানে হচ্ছে এক্স ওয়াই প্লেনের নিচে নামবো না, আর উপরে তাকালে এই সিলিং এর মানে হচ্ছে z = 4 - x² - y², একটা প্যারাবোলয়েড হয়, নেগেটিভ প্যারাবোলয়েড। এই প্যারাবোলয়েডটাকে আমরা ছাদ হিসাবে দেখি। বাট এখানে একটা ছোট্ট প্রবলেম হইতে পারতো, হয় নাই ফরচুনেটলি। আপনি দেখেন যদি z0 ধরেন তাহলে এক্স্যাক্টলি x² + y² = 4 আসে এক্স্যাক্টলি এই সার্কেল। এটা 4 না হয় 9 যদি হইতো তাহলে প্যারাবোলয়েডটা এমন হতো। তার মানে আপনি তখন আমাদের কেসটা আগে ড্র করি, হ্যাঁ, আগে ঝামেলা না পারে, আগে 4 দিয়ে দেখেন। যেহেতু 4 খাপে খাপে মিলে গেছে, তার মানে প্যারাবোলয়েডটা z = 0 বসালে যেটা এই সার্কেলের সাথে মিলে যায়, তাহলে প্যারাবোলাটা দেখতে এরকম একটা শেপ হবে। সো আপনি এইখানে যদি বন্দি একজন কয়েদি হন, নিচে তাকালে আপনি এক্স ওয়াই প্লেন দেখতেছেন বিকজ z = 0 লোয়ার বাউন্ড, উপরে তাকালে প্যারাবোলাটা দেখতেছেন। এখন এটাকে আপনি সিলিন্ড্রিক্যালে কনভার্ট করবেন, রাইট? আমি একটু ঝামেলার একটা কেস একটু দেখাই, যেহেতু প্রসঙ্গ আসলে, এখানে যদি 4 না থেকে 9 থাকে, শুধু এইটুকু যদি 9 হইত তাহলে কি হতো? তাহলে এখানে z = 0 বসালে x² + y² = 3 সার্কেল পাশে, মানে প্যারাবোলাটা তখন দেখতে এরকম হতো। তার মানে রিজিয়ন কোনটা হইতো? রিজিয়ন হইতো এই সার্কেলের উপরে প্যারাবোলয়েডের যে পার্টটা ক্রস সেকশন হয়ে যাচ্ছে, এরকম একটা কিছু, তখন এইটা হইতো রিজিয়ন। যিনি প্রশ্ন করছেন উত্তর কি পাইছেন? জি স্যার, বুঝেছি। Okay. আর স্যার যদি কন্ট্রোল প্লট করতে বলে ওইটা কিভাবে করব? কন্ট্যুর প্লট হচ্ছে খুব সহজ মানে জিনিস। স্যার পরীক্ষায় একটা আসছিল যে হচ্ছে কি z = -√x² + y², এটার কন্ট্রোল প্লটটা কিভাবে করব? কন্ট্যুর প্লট ইকুয়েশনটা বলেন তো, কার বলছেন? z = z = -√x² + y²। -√x² + y²।
আচ্ছা, কন্ট্রোল প্লট জিনিসটাকে আমি একটু বলি। ধরেন আপনার এটা আলোচনা একটু করা মানে পরোক্ষভাবে হলে আলোচনা হতে হয়েছিল। ধরেন আপনার কাছে একটা স্ফিয়ার আছে, ধরেন স্ফিয়ারটার ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 10 স্কয়ার, 10 রেডিয়াসের স্ফিয়ার। আচ্ছা, z স্কয়ার থাকবে। এখন আপনি ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট z এর ভ্যালুর জন্য z ইকুয়ালস টু 1, z ইকুয়ালস টু 2, z ইকুয়ালস টু 5, ডিফারেন্ট ডিফারেন্ট z এর ভ্যালু চুজ করতেছেন। ওই বরাবর স্লাইসিং করে করে আপনি কাট করতেছেন। ধরেন z ইকুয়ালস টু 5 আপনি এটা কাট করছেন। z ইকুয়ালস টু 5 তো আসলে একটা প্লেন, এই প্লেন দিয়ে যদি আপনি এই 10 রেডিয়াসের স্ফিয়ারটাকে কাট করেন, আপনি কি দেখতে পাচ্ছেন যে সেই ক্রস সেকশনটা দেখতে উপর থেকে একটা সার্কেল হবে? এটা কি দেখতে পাচ্ছেন যিনি প্রশ্ন করছেন? জি স্যার। আচ্ছা, আমরা এই ক্রস সেকশন গুলাকে বসাবো ডিফারেন্ট ডিফারেন্ট জেড ভ্যালুর জন্য একই 2D প্লটে। সো এই যে ক্রস সেকশনটা আমরা পেলাম z ইকুয়ালস টু 5 এর জন্য, এটাকে আমরা বলি একটা লেভেল। এই কার্ভগুলোকে, এই ক্রস সেকশন গুলোকে আমরা বলি লেভেল কার্ভ। ডিফারেন্ট ডিফারেন্ট হাইট লেভেলে কাট করতেছি বলে z ইকুয়ালস টু 5 এর লেভেল কার্ভ। তাহলে z ইকুয়ালস টু 1 এর লেভেল কার্ভ এইখানে কোথাও হবে। হ্যাঁ, অন্য কালার দিয়ে দেখাই। z ইকুয়ালস টু 1 এর লেভেল কার্ভ আরো নিচে এখানে কোথাও হবে। 2 এর লেভেল কার্ভ আরেকটু নিচে এখানে কোথাও হবে। সো 1 এর লেভেল কার্ভটা হবে এটা, 2 এরটা হবে আরেকটু ছোট। সেই প্রত্যেকটা লেভেল কার্ভকে যদি আমরা একই প্লটে 2D প্লটে প্লট করি, অ্যাজ ইফ ক্রস সেকশন গুলোকে জাতা মেরে দাবাই দিছি রিং এর মতো, হ্যাঁ, তাহলে এই কার্ভটার নাম হচ্ছে কন্ট্রোল প্লট। এই প্লটটার নাম কন্ট্রোল প্লট। এখানে একটু লিখে দিতে হবে, এটা z ইকুয়ালস টু 1 এর জন্য, এটা z 5 এর জন্য, এটা 2 এর জন্য, এটা z ইকুয়ালস টু 1 এর জন্য। আবার অনেক সময় কিছু না বললে 4-5টা দেখাই দিবেন। কিছু যদি অনেক সময় বলে দেয় যে z ইকুয়ালস টু এত 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 এতর জন্য, হ্যাঁ, কোনো কোনো সময় ল্যাঙ্গুয়েজটা আবার এভাবে বলে z ইকুয়ালস টু k, যেখানে k ইকুয়ালস টু এত এতর জন্য, একই কথা। সো এখন যদি আমরা এই অঙ্কটায় আসি, আমরা অলরেডি এই কোর্সের কারণে জানি যে এটা আসলে কিসের ইকুয়েশন, এটা একটা কোণের ইকুয়েশন এবং মাইনাস থাকাতে কোণটা নিচের দিকে। তো এখানে যদি ডিফারেন্ট ডিফারেন্ট হাইট লেভেলে আমি এরকম ক্রস সেকশন নেই, তাহলে এই এই লেভেল কার্ভগুলো পাওয়া যাবে এবং সবগুলা নেগেটিভ জেড এর জন্য পাওয়া যাবে। সো একটা প্লটে যদি আঁকি, হ্যাঁ, তাহলে সবচেয়ে ছোটটা হয়তো এরকম, এটা হয়তো বা জেড ইকুয়ালস টু -1 এর জন্য, তারপর হয়তো বা জেড ইকুয়ালস টু 2 এর -2 এর জন্য একটা বড়, আরেকটু বড়, জেড ইকুয়ালস টু -3 এর জন্য আরেকটু বড়, এভাবে দেখা দিবে। বুঝতে পারছেন? সহজ জিনিস এটা। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। নেক্সট, আচ্ছা, গ্রিম রিপার যিনি, আচ্ছা আপনি কি ওই প্রবলেমটা মেসি হয়ে গেছিল যেটা, সেটা কি কোনো এআই কে দিয়ে সলভ করতে পারেন না? একজন প্রশ্ন করছেন, হাউ মাচ পেনাল্টি শুড ওয়ান এক্সপেক্ট ইফ হি কম্পিউটস এ সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রাল ইউজিং ক্যালকুলেটর, পারহ্যাপস ডিউ টু নট রিমেম্বারিং দ্য এলিমেন্টারি ফাংশন রেজাল্টস অফ অ্যান ইন্টিগ্রাল। মাইনর একটা কিছু কাটা যাবে, মানে সিঙ্গেল ডাইমেনশনের জন্য পরিস্থিতির উপর ডিপেন্ড করে। ধরেন আপনি 3 ডাইমেনশনাল অঙ্ক করতে ইন্টিগ্রেশন করতেছেন, প্রথম দুইটা করে ফেলছেন, একদম লাস্টেরটা একটু বিশ্রী চেহারা আসছে, আপনি ট্রিগোনোমেট্রি কিছু একটা ফর্মুলা ভুলে গেছেন, তাই আপনি হয়তো বা ওইটা করতে পারেন। তো আমি হইলে ওইখানে হয়তো বা মানে 5 মার্কের একটা প্রবলেম থাকলে হয়তো বা সর্বোচ্চ একটা, বাকিটা এখন অন্য এক্সামিনের কথা জানি। আর কারো কোনো কোয়েশ্চেন্স নাই? ওকে, ঠিক আছে, তাহলে মনে হচ্ছে আর কেউ কোনো কোয়েশ্চেন্স করবেন না। আমি এই রেকর্ডিংটা কিছুক্ষণ পর আপলোড করে দিব। কালকের জন্য সবাইকে বেস্ট অফ লাক। আমি এক্সাম হলে থাকবো ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি, জীবিত থাকি। বেস্ট অফ লাক সবাইকে।
আচ্ছা ওই উনি উত্তর দিচ্ছেন yes I did it I did already looked from the paper since it was in the exam but whether there was some secret the AI missed আচ্ছা মানে এমন কোন সিক্রেট থাকতে পারে যেটা এআই আপনি এবং আমি তিনজনই মিস করছি থাকতেও পারে কিন্তু ওরকম কিছু থাকলেও সেটা এত সিক্রেট ক্যালকুলেশন ওয়ালা জিনিস আমি পছন্দ করি না এক্সামে দেওয়া জানি না অন্য এক্সামিনার থেকে কি আসবে এত ভয়ের কিছু নাই অনেকগুলা সেট থাকবে পরীক্ষায় অসুবিধা নেই আর ইন কোর্স মোটামুটি ভালো থাকলে ফাইনালে একটা অঙ্ক ভুল গেলেও কিছু আসে যায় না এত দুশ্চিন্তা করবে না দুশ্চিন্তা করলে অঙ্ক আরো বেশি ভুল হবে রাইট সবাইকে বেস্ট অফ লাক গুড নাইট আমি তাহলে ফার্স্ট রেকর্ডিংটা অফ করতেছি দেন আমি